আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা আইএলস বুক 17 এর যে একেবারে শেষ ফ্যাসেজটা রয়েছে অর্থাৎ প্র্যাকটিস টেস্ট 4 এর যে ফ্যাসেজ 3টা রয়েছে সেই ফ্যাসেজ 3টা দেখব। তো এই ফ্যাসেজ 3টা তুলনামূলক আমি বাকি যে 3টা ছিল তো সেটা তুলনামূলক ইজি দেখেছি। যে ফ্যাসেজ 3 যে বাকি আরও 3টা ফ্যাসেজ 3 ছিল সেগুলোর তুলনায় এটা একটু তুলনামূলক ইজি মনে হয়েছে আমার কাছে। তো এটা হচ্ছে তিমুর গেরেয়েভ ব্লাইন্ডফুল চেস চ্যাম্পিয়ন, অর্থাৎ সে দাবা খেলে, তবে সে যখন দাবা খেলে তার চোখ থেকে মানে ইয়া দিয়ে কাপড় দিয়ে ঢাকা আর কি। তো সে কিন্তু এই চোখ বাঁধা অবস্থায় দাবা খেলে সে চ্যাম্পিয়ন হয়েছে। এটা খুবই মানে একেবারে অ্যাস্টনিশিং একটা বিষয়। আমি যখন পড়ছিলাম আমি মানে অবাক হয়ে গেলাম যে আসলে জিনিসটা কেমন অদ্ভুত টাইপের। আচ্ছা, যাই হোক, তো এখানে আমি প্রথমে চলে আসি কোশ্চেনে, এরপরে আমি কোশ্চেন বাই কোশ্চেন ধরে ধরে আমরা আনসার করে ফেলবো আর কি ইনশাল্লাহ। তো এখানে দেখা যাক কোশ্চেন 27 থেকে 32 নম্বরের আনসার করতে হবে। তো এখানে বলতেছে স্টেটমেন্ট দেওয়া আছে, কোন স্টেটমেন্টটা কোন প্যারাগ্রাফে কন্টেইন করে বা ধারণ করে সেটা আপনাকে বলতে হবে। তাহলে এখানে বলতেছে 27 নম্বর, এ রেফারেন্স টু আর্লিয়ার এক্সাম্পলস অফ মাইন্ডফুল চেস, অর্থাৎ এখানে যে হিস্ট্রিক্যাল অর্থাৎ চোখ বাঁধা অবস্থায় চেস খেলার বা দাবা খেলার যে ইতিহাসের যে বর্ণনা, হ্যাঁ সেটাই সেরকম বর্ণনা কোথায় দেওয়া হয়েছে, যে আগেকার দিনে যে এরকম চোখ, এটা তো রিসেন্ট ঘটনা, যে মানে এই গ্রেভিয়ার্ড যে ছিল সে তো নতুন মানে রিসেন্ট যোগের হালামলের প্লেয়ার, কিন্তু কত আগে থেকে এই দাবাটা এরকম করে মানে দাবাটা এরকম করে খেলা হতো। তো এটার একটা বর্ণনা দেওয়া আছে। তো কোন প্যারাতে আপনার বর্ণনাটা দেওয়া আছে, তো আপনি শুরু করেন প্রথম থেকে পড়া। এখানে বলতেছে যে আগামী মাসে এই যে একজন দাবাড়ু বা দাবা খেলোয়াড় বা দাবাড়ু বলে এগুলো এদেরকে, তিমুর গেরেয়েভ, উনি কি করবেন, উনি 50 জন অপোনেন্টকে একসাথে চোখ বাঁধা অবস্থায় তিনি দাবা খেলায় তিনি ফেস করবেন, অর্থাৎ এদের সাথে তিনি দাবা খেলবেন। তো এইটা এই বলতেছে যে এটা আসলে জটিল পার্ট না, মানে কঠিন বিষয় না, বা এটা আসলে অ্যামেজিং বিষয়টা এইখানে নাই। অর্থাৎ এখানে বিষয়টি হচ্ছে যে তার অপোনেন্ট যারা খেলবে তাদের সবার চোখ থাকবে খোলা, কিন্তু তার চোখ থাকবে বাঁধা অবস্থায়। হ্যাঁ, তো এখন বলতেছে কি ওয়ার্ল্ড রেকর্ডের স্ট্যান্ডার্ডে এইটা মানে হচ্ছে সবচেয়ে বড় আকারের যে মানে পারফরমেন্স, বা এরকম এতজন অপোনেন্টকে নিয়ে আর এরকম কেউ খেলে নাই, এরকম সাহস করে না আর কি। তো এই 28 বছর বয়স এই দাবাড়ুর, 28 বছর বয়স। তো উনি অলরেডি এ মানে চোখ বাঁধা অবস্থায় এই দাবা খেলায় উনি অনেক মানে এই জায়গায় উনি মোটামুটি শ্রেষ্ঠত্বের আসন অর্জন করেছেন। এবং তার কি আছে, তার এক ধরনের একটা বিশেষ আকর্ষণ রয়েছে ব্রাইট ক্লথস এর ব্যাপারে, অর্থাৎ উজ্জ্বল যে কাপড় চোপড় আছে সেগুলো, এবং আনইউজুয়াল হেয়ার স্টাইলের ব্যাপারে। এটা একটু এডিশনাল বললো আর কি। তো তিনি এই কাজটা শুরু করেন এই যে অ্যান্ড হিজ কিক্স ফ্রম দ্য অ্যাডভেঞ্চার স্পোর্টস অফ বেস জাম্পিং, এবং তিনি তার এই যে কাজ মানে এই যে এগুলো শুরু করেন বেস জাম্পিং থেকে, অর্থাৎ ইন্টারন্যাশনালি তার যে পদার্পণ হয় সেটা হয় বেস জাম্পিংয়ের মধ্য দিয়ে। এটা এক ধরনের খেলা। তো এই এবার বলতেছে হি হ্যাজ অলরেডি প্রুভেন হিমসেলফ এ স্ট্রং চেস প্লেয়ার, তিনি ইতিমধ্যে তাকে একজন তুখুড় দাবাড়ু হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ইন এ 10 আওয়ার চেস ম্যারাথন, 2013 10 আওয়ার চেস ম্যারাথনের মধ্যে তিনি অলরেডি প্রুভ করে ফেলেছেন। এবারে গ্যারেয়ে প্লেড 33 গেম, তিনি 33টা গেম খেলে ফেলেছেন, 33 গেম খেলে ফেলেছেন একসাথে, মানে 33টা গেম তিনি একসাথে দাবা খেলেছেন তার চোখ বাঁধা অবস্থায়। হি ওন 29 অ্যান্ড লস্ট নান, তিনি একেবারে মানে 29টাই জিতেছেন, একটাও তিনি হারেন নাই। দ্য স্কিল হ্যাজ বিকাম হিজ ব্র্যান্ড, হি কলস হিমসেলফ দ্য ব্লাইন্ডফোল্ড কিং, তিনি নিজেকে নিজে যে ব্লাইন্ডফোল্ড কিং বলেন, যে চোখ বাঁধা অবস্থায় দাবা খেলার রাজা বলেন তিনি তিনিকে। তাহলে আমরা এখানে দাবা খেলার ইতিহাসের বিষয়টা আমরা এখানে জানলাম না, যে আসলে কবে থেকে এরকম ব্লাইন্ডফোল্ড চেস খেলা হয়, এটা আমরা এখানে বর্ণনা করা হয়নি এই প্যারাতে। এবার আমরা দেখি, বাট গ্যারেয়েভস প্রাউস হ্যাজ ড্রাউন ইন্টারেস্ট ফ্রম বিয়ন্ড চেস প্লেয়িং কমিউনিটি। তো বলতেছে এখানে শুধুমাত্র যারা দাবা খেলে তারাই এর মানে এই যে আশ্চর্যজনক এই জিনিসটার প্রতি মানে তার শুধুমাত্র তারাই আকৃষ্ট হয়েছে এমন না, এখানে বিভিন্ন ক্যাটাগরির মানুষজন এটা যখন শুনে অবাক হয়ে যায়। ইন দ্য ফর্ম আন্ডারস্ট্যান্ডিং হাউ হি অ্যান্ড আদার লাইকস ক্যান পারফর্ম সাচ ম্যাটেরিয়াল ফিটস, অর্থাৎ এখন এই জিনিসটা আসলে কীভাবে করে তারা, যে চোখ বাঁধা অবস্থায় এতগুলো অপোনেন্টের সাথে কীভাবে তারা দাবা খেলে,
এই জিনিসটা জানার জন্য মানুষ কৌতূহলী। রিসার্চার্স অ্যান্ড ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসের এই যে UCLA লস অ্যাঞ্জেলেসের যে বিভিন্ন রিসার্চ যারা রয়েছেন তারা তাকে কল্ড হিম ইন ফর টেস্ট, তারা টেস্টের জন্য তাকে ডাকলেন। দে নাও হ্যাভ দিয়ার ফার্স্ট রেজাল্ট, তারা টেস্ট করে প্রথম রেজাল্টটা তারা বার করলেন। দ্য অ্যাবিলিটি টু প্লে দ্য গেমস অফ চেস উইথ ইউর আইস ক্লোজ ইজ নট এ ফার রিচ ফর মোস্ট অ্যাকমপ্লিশ প্লেয়ার। তো এখানে যারা তুখুর দাবারু আছে তাদের জন্য এটা আসলে খুব বেশি জটিল বলে ওনারা মনে করেন না। সে জেসি রেসমান। এরপরে হু রানস এ মেমোরি ল্যাব অ্যাট UCLA, যিনি মানে এই যে UCLA এর একটা ল্যাব যিনি চালান আর কি। But the thing that is so remarkable about Timur and a few other individuals is the number of games they can keep active at once. এখানে বলতেছে যে সবচেয়ে মারাত্মক যে কথাটা সেটা হইল কি, একসাথে এতগুলো গেমস কিভাবে খেলে, এটাই হচ্ছে বড় আশ্চর্যজনক জিনিস। একসাথে এতগুলো গেম কিভাবে চোখ বাঁধা অবস্থা খেলে, এটা হচ্ছে বড় ভয়ঙ্কর এবং আশ্চর্যজনক বিষয়। টু মি ইট ইজ সিম্পলি অ্যাস্টোনিশিং। উনি বলতেছেন আমার কাছে এটা মানে অদ্ভুত বিষয়টা। তো এখানেও কিন্তু দাবা খেলার ইতিহাস নিয়ে আলোচনা করা হয় নাই। সি নাম্বার আসেন। গেরেভ লার্ন টু প্লে চেস ইন হিজ নেটিভ উজবেকিস্তান ওয়েন হি ওয়াজ 6 years old। তিনি বাড়ি উজবেকিস্তানে, তো তিনি যখন 6 বছর বয়সী ছিলেন তখন তিনি এই যে খেলাটা শিখেন, তার গ্র্যান্ডফাদার থেকে শিখেন, দাদা থেকে শিখেন, এবং তিনি তার ফার্স্ট টুর্নামেন্ট যেটা ছিল 8 বছর বয়সে তিনি এটাতে তিনি প্রথম ইয়াতে অবতীর্ণ হন। অ্যান্ড সুন বিকেম অবসেসড উইথ কম্পিটিশন, এবং তিনি এরপর আস্তে আস্তে কম্পিটিশনে জড়াই যান। 16 বছর বয়সে হি ইজ ক্রাউন্ড এশিয়াস ইয়াং, মানে 16 বছর বয়সে তিনি এশিয়ার সর্বকনিষ্ঠ দাবারু গ্র্যান্ড মাস্টার হিসেবে তিনি খেতাব লাভ করেন। এবং হি মুভ USA, তারপর তিনি USA যান এবং অ্যাজ এ স্টুডেন্টস হেল্প হিজ ইউনিভার্সিটি, এবং তিনি স্টুডেন্ট হিসেবে তার ইউনিভার্সিটিকে সাহায্য করেন প্রথম ন্যাশনাল চেস চ্যাম্পিয়ন জিততে। ওকে, 2013 সালে গ্যারেয়েভ ওয়াজ র্যাঙ্কড দ্য 3rd বেস্ট চেস প্লেয়ার ইন দ্য USA। অর্থাৎ 2013 সালে তিনি র্যাঙ্ক করেন 3য় বেস্ট প্লেয়ার হিসেবে USA-তে, তিনি মানে এই কৃতিত্বটা অর্জন করেন। ওকে, তার মানে এখানে আমরা দেখলাম না যে ইতিহাস সম্পর্কে বলা হলো না। এবার দেখেন, টু দ্য uninitiated blindfold chess seems to call for the superhuman skill। এটাকে বলা হয় যে এটা সাধারণ মানুষের পক্ষে খেলা সম্ভব নয়, এটা মানুষ সুপার হিউম্যান হইতে হবে। বাট ডিসপ্লেস অফ দ্য ফিট গো ব্যাক সেঞ্চুরিজ। কিন্তু এই খেলাটা মানে চোখ বাঁধা অবস্থা দাবা খেলার যে ইতিহাস, এটা কিন্তু অনেক পিছনে, অনেক শত শত বছর আগে থেকে এটা চলে আসছে। দ্য ফার্স্ট রেকর্ডেড গেম ইন ইউরোপ ওয়াজ প্লেড ইন 13th century ফ্লোরেন্স। প্রথম যে ইতিহাস চোখ বাঁধা অবস্থা দাবা খেলার সেটা হচ্ছে 13th সেঞ্চুরিতে ফ্লোরেন্সে ঘটেছিল এই জিনিসটা। এবার দেখেন এখানে বলা আছে কিনা, দেখেন ইতিহাস সম্পর্কে অবশ্যই বলা আছে। ওকে, in 1947 the Argentinian grandmaster Miguel Najdorf played 45 simultaneous games in his mind। তো উনি এটা খেলেন, উইনিং 39 in the 24-hour session। তিনি 39টা গেমই জিতে ফেলেন। তো এই আর্জেন্টিনার এই প্লেয়ারটা, তার মানে এই যে ইতিহাস দাবা খেলার যে ইতিহাস সেটা বলা হয়েছে আমাদের কত নম্বর অপশনে, আমাদের বলা হয়েছে ডি নাম্বার অপশনে। অতএব এই রেফারেন্স টু আর্লিয়ার এক্সাম্পলস অফ ব্লাইন্ড ফোল্ড চেস, অর্থাৎ চোখ বাঁধা অবস্থা দাবা খেলার যে ইতিহাস সেটার ইতিহাস হচ্ছে যে প্যারাতে বলা আছে সেটা হচ্ছে ডি নাম্বার প্যারা। ওকে, এরপরে কোশ্চেন আসেন, অ্যান আউটলাইন অফ হোয়াট ব্লাইন্ড ফোল্ড চেস ইনভলভস। এবার আউটলাইন মানে বর্ণনা, অফ হোয়াট ব্লাইন্ডফোল্ড চেস ইনভলভ, ব্লাইন্ডফোল্ড চেসে কি কি ইনভলভ আছে, এখানে আসলে কোন কোন জিনিস ইনভলভ আছে। তো এটা আমরা এবার বার করব যে আসলে এখানে কোন কোন জিনিস ইনভলভ আছে ব্লাইন্ডফোল্ড চেসে। তো আমরা কোন কোন জিনিস ইনভলভ আছে আমরা ইতিমধ্যে পাই নাই, আগের যে চারটাতে পাই নাই। এরপরে ই নাম্বার দেখেন, অ্যাকমপ্লিশ প্লেয়ার্স ক্যান ডেভেলপ দ্য স্কিল অফ প্লেয়িং ব্লাইন্ড ইভেন উইদাউট রিয়েলাইজিং ইট। অর্থাৎ যারা দক্ষ, অ্যাকমপ্লিশ মানে দক্ষ যারা প্লেয়াররা আছে তারা এই স্কিলটা ডেভেলপ করতে পারেন প্লেয়িং ব্লাইন্ড মানে চোখ বাঁধা অবস্থায়, ইভেন উইদাউট রিয়েলাইজিং ইট, এটাকে মানে না বুঝা ছাড়াও। দ্য নেচার অফ দ্য গেম ইজ টু রান থ্রু পসিবল মুভস ইন দ্য মাইন্ড। তো এখানে কথা হচ্ছে খেলাটা হচ্ছে মাইন্ডের, অর্থাৎ এখানে আপনি মাইন্ডে মুভ করতে হবে জিনিসটাকে, যে আসলে টু সি হাউ দে প্লে আউট, এবং এরপরে আপনি মানে মাইন্ডে আপনার গেমটা ঘুরাতে হবে যে আসলে গেমটা কোন থেকে কোন দিকে যাইতে পারে। ফ্রম দিস রেগুলার প্লেয়ার ডেভেলপ এ মেমোরি ফর দিস প্যাটার্নস। ফলে যারা রেগুলার খেলেন তারা এই দেখতে 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 তারা একটা প্যাটার্ন মাথার মধ্যে শেপ করে ফেলেন যে এটা দিলে এটা এটা দিলে, মানে সে এখন এটা দিতে পারে, সে এখন এটা দিতে পারে, এরকম। ওকে, দ্য পিস মেক্স
দ্য ডিফেন্স অ্যান্ড অ্যাটাক, ডিফেন্স এবং অ্যাটাকের যে বিষয়গুলো এগুলো তারা মোটামুটি একটা আইডিয়া হয়ে যায়, খেলতে 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 আইডিয়া হয়ে যায়, ফলে চোখ বন্ধ করে খেলা যায়। ইউ রিক্রিয়েট ইট ইন ইউর মাইন্ড সেট গ্যারেয়াব, গ্যারেয়াব বলতেছে যে এগুলো আপনি নিজেও আপনি মাইন্ডের মধ্যে রিক্রিয়েট করতে পারবেন, দাবা খেলার বোর্ড দেখতে হবে এমন কোনো বিষয় না। আ লট অফ প্লেয়ার্স আর ক্যাপাবল অফ ডুইং হোয়াট আই এম ডুইং, অনেক প্লেয়ার আমি যা করছি তা করতে সক্ষম। দ্য রিয়েল মেন্টাল চ্যালেঞ্জেস কামস ফ্রম প্লেয়িং মাল্টিপল গেমস অ্যাট ওয়ান্স ইন দ্য হেড। এখন রিয়েল চ্যালেঞ্জ হচ্ছে যে একসাথে এতগুলো গেমস একসাথে খেলা, এটা হচ্ছে রিয়েল চ্যালেঞ্জ। নট অনলি মাস্ট দ্য পজিশন অফ ইচ পিস অন এভরি বোর্ড বি মেমোরাইজ, এখানে বলছে শুধুমাত্র যে আপনাকে যে প্রত্যেকটা বোর্ডের প্রত্যেকটা পিসকে মনে রাখতে হবে বিষয়টা এমন না। দে মাস্ট বি রিকল ফেথফুলি ওয়েন নিডেড, আপনি যখনই স্মরণ হবে যখনই প্রয়োজন হবে আপনি ওইটাকে মাথায় আনতে হবে যে আমার এই বোর্ডে এখন এই গেমটি এই ইয়েটা এইভাবে চালতে হবে। আপডেটেড উইথ দিস প্লেয়ার্স মুভস, এবং মাথার মধ্যে থাকতে হবে যে আপনার অপোনেন্ট আসলে কোন ধরনের আপডেট নিয়ে আসতে পারবে, কোন ধরনের চেঞ্জ নিয়ে আসতে পারে। অ্যান্ড দেন রিলাইভলি স্টোর অ্যাগেন, এবার পুনরায় আপনাকে এইটা এবার স্টোর করতে হবে। সো দ্য ব্রেন ক্যান মুভ অন টু দ্য নেক্সট বোর্ড, এরপরে আপনি এটাকে মুভ অন করে নেক্সট বোর্ডে নিয়ে যেতে পারবেন। ফার্স্ট মুভস ক্যান বি টাফ টু রিমেম্বার, প্রথম মুভটা মনে রাখাটা কষ্ট, বিকজ দে আর ভেরি আনইন্টারেস্টিং, এটা খুব একটা ইন্টারেস্টিং না প্রথমে, বাট দ্য ইন্টারেস্ট অফ দ্য গেম আর ট্যাক্সিং টু, কিন্তু পরবর্তী মানে গেমের শেষ পর্যায়ে এটা অনেক বেশি হার্ড এবং অনেক যে এক্সাইটিং অ্যান্ড এক্সস্টিং সেট ইন। ওয়েন গ্যারিয়াভস ইজ টায়ার্ড, যখন গ্যারিয়াভ মানে টায়ার্ড হয়ে যান খেলতে খেলতে, হিজ রিকল ক্যান গেট পেচি, তার ইয়েটা অনেক সময় পেচি হয়ে যায়, মানে ডিফিকাল্ট হয়ে যায়। হি সামটাইমস মেক্স মুভস বেসড অন অনলি এ ফ্র্যাগমেন্টেড মেমোরি অফ পিসেস পজিশন, তিনি তার মেমোরির উপরে ডিপেন্ড করে তিনি মুভ করেন বা তার যে ইয়েগুলো আছে দাবার যে গুটি সেটা চালেন। তো এখন আপনি যদি কোশ্চেনে যান তো কোশ্চেনে দেখেন আছে কি না যে অ্যান আউটলাইন অফ হোয়াট ব্লাইন্ডফোল্ড চেস ইনভলভ, ব্লাইন্ডফোল্ড চেসের মধ্যে কি কি ইনভলভ আছে, এখানে আপনার কোন কোন জিনিসটা ইনভলভ আছে এটা আপনার ই নাম্বার অপশনেই দেওয়া আছে, অন্য কোনো অপশনে এটা দেওয়া নেই যে কি কি ইনভলভ আছে ব্লাইন্ডফোল্ড চেসের মধ্যে। ওভারঅল যে ব্লাইন্ডফোল্ড চেস এটা আপনি কিভাবে খেলবেন, কেমনে খেলবেন, কি করবেন না করবেন, এই বিস্তারিত আলোচনা হচ্ছে এগুলা। দ্য নেচার অফ দিস টু রান থ্রু পসিবল মুভস ইন মাইন্ড, এই যে এখানে যত ধরনের আলোচনা আছে এটি হচ্ছে আপনার বিস্তারিত আলোচনা, বুঝাচ্ছে। তাহলে এই ই নাম্বার যে অপশনটা এটাই হচ্ছে আপনার কি, অর্থাৎ ব্লাইন্ডফোল্ড গেমের মধ্যে কোন কোন প্রসেস বা কি কি প্রসেস ইনভলভ আছে সেটার বর্ণনা হচ্ছে ই নাম্বারে। এবার দেখেন এ ক্লেম দ্যাট গ্যারিয়াভস স্কিল ইজ লিমিটেড টু চেস, এখন একটা দাবি করা হয়েছে যে গ্যারিয়াভের যে দক্ষতা এটা শুধুমাত্র চেসের ক্ষেত্রে সীমাবদ্ধ, অন্য কোনো বিষয়ের ক্ষেত্রে সীমাবদ্ধ না। তাহলে এবার এফ থেকে দেখেন দ্য সায়েন্টিস্ট ফার্স্ট হ্যাড গ্যারিয়াভ পারফর্ম সাম স্ট্যান্ডার্ড মেমোরি টেস্ট, প্রথমে তার মাথাটা ব্রেনটা করলো টেস্ট করলো, সেখানে তারা সর্বপ্রথম মেমোরি টেস্ট দিল তার। দিস অ্যাসেসেস ইজ অ্যাবিলিটি টু হোল্ড নাম্বারস পিকচার্স অ্যান্ড ওয়ার্ড ইন মাইন্ড, তো এই টেস্টের মধ্য দিয়ে মানে তারা পরীক্ষা করলো যে সে তার মাইন্ডে আসলে কতগুলো পিকচার একসাথে এবং নাম্বার এবং অ্যাবিলিটি যে সেটার অর্থাৎ নাম্বার এবং পিকচার ধারণ করতে পারে সেটার উপর একটা টেস্ট করলো। ওয়ান ক্লাসিক্যাল টেস্ট মেজার্স হাউ মেনি নাম্বারস এ পারসন ক্যান রিপিট, এরপরে আরেকটা টেস্টের মধ্যে দেখা গেল যে কি যে একজন মানুষ আসলে কতগুলো নাম্বার রিপিট করতে পারে, ওকে বোথ ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড, মানে সামনে এবং পেছনে কতগুলো নাম্বার কি করতে পারে সে মুভ করাইতে পারে। সুন আফটার হিয়ারিং দ্যাম, মানে এগুলো শোনার পরপর। মোস্ট পিপল ম্যানেজ অ্যাবাউট 7, অধিকাংশ মানুষই 7টা নাম্বার পর্যন্ত মানে আগে পরে এটা শোনার পরে আগে পরে পর্যন্ত মুভ করতে পারে। হি ওয়াজ নট এক্সেপশন অন এনি অফ দিস স্ট্যান্ডার্ড টেস্ট, তো সেও দেখা যায় সাধারণ মানুষের চেয়ে যে ব্যতিক্রম এরকম না। উনি বললেন উনি রিসার্চার, উই ডিডন্ট ফাইন্ড এনিথিং আদার দ্যান প্লেয়িং চেস দ্যাট হি সিমস টু বি সুপ্রিমলি গিফটেড অ্যাট, এই যে দেখেন এই বাক্যটাই হচ্ছে এখানে প্রশ্ন। উই ডিডন্ট ফাইন্ড এনিথিং আদার দ্যান প্লেয়িং চেস, মানে গেম খেলা ছাড়া মানে দাবা খেলা ছাড়া অন্য কোনো জিনিসই আমরা এক্সেপশনাল হিসেবে তার মধ্যে পেলাম না। সুপ্রিমলি গিফটেড মানে তার মধ্যে যে মানে অসামান্য যে ফিট বা তার দক্ষতা, শুধুমাত্র চেস খেলা এই দাবা খেলাটার এই গুণটাই হচ্ছে সে অন্যদের চেয়ে এক্সেপশনাল, বাকি অন্য কোনো টেস্টে সাধারণ হিউম্যান ব্রেনের থেকে তার ব্রেনটা অন্য কোনোভাবে এক্সেপশনাল এরকম আমরা পাই নাই। বাট নেক্সট কেম
দ্য ব্রেন স্ক্যান, এরপরে ব্রেন স্ক্যান করা হয়েছে উইথ গেরিবি। তাহলে আমরা এখানে আনসারটা ওভারঅল পেয়ে গেলাম যে এখানে যে তাকে তার ব্যাপারে যে কথা বলা হলো। তাহলে আমরা 28 নম্বরে পেলাম। এরপরে 29 নম্বরে এ ক্লেম দ্যাট গ্যারি স্কিল ইজ লিমিটেড টু চেস, গ্যারি স্কিলটা শুধুমাত্র চেসের ক্ষেত্রে লিমিটেড। তাহলে এটা আমরা কোথায় পেলাম? এটা আমরা পেলাম এফ নাম্বারে। এফ নাম্বার আমি তো দেখিয়ে দিলাম যে আসলে কোথায় রয়েছে আনসার। ওয়াই গ্যারিয়াব স্কিল ইজ অফ ইন্টারেস্টেড টু সায়েন্টিস্ট, এখন গ্যারিয়াবের যে স্কিল এটা কেন সায়েন্টিস্টদের কাছে এটা ইন্টারেস্টিং একটা বিষয়। তো এটা যদি আপনি দেখতে যান তাহলে আপনাকে অবশ্যই, আমরা এটা পড়ে ফেলেছি অলরেডি, আপনি যদি দেখেন বি নাম্বারে তাহলে পাবেন বাট গ্যারিয়াবস প্রাওয়েস হ্যাড ডাউন ইন্টারেস্ট, এই যে দেখছেন, ফ্রম বিয়ন্ড দ্য চেস প্লেয়িং কমিউনিটি। এই যে বাট গ্যারিয়াবস প্রাওয়েস, গ্যারিয়াবের যে সক্ষমতা এরকম একসাথে চোখ বন্ধ করে অনেকগুলো দাবার বোর্ডে একসাথে খেলা, এই যে দক্ষতা, এইটা শুধুমাত্র যে দাবা খেলুড়ে মানুষজনকে আকৃষ্ট করে এমন না, বরং দাবা খেলার বাইরে যত লোকজন আছে তাদেরকেও কি করে আকৃষ্ট করে। ইন দ্য হোপ অফ আন্ডারস্ট্যান্ডিং হাউ হি অ্যান্ড আদার্স লাইক হিম ক্যান পারফর্ম দ্য মেন্টাল ফিট, এই ধরনের কাজ তারা কিভাবে করতে পারে, কেমনে খেলতে পারে এতগুলো গেম একসাথে, এটা জানার জন্য UCLA অর্থাৎ ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসের এরা তাকে ডেকে নিয়ে গেছেন। দে নাও হ্যাভ দেয়ার ফার্স্ট রেজাল্ট, তারা প্রথম রেজাল্টটা পাবলিশ করেছেন। তার মানে আমরা এখানে পেয়ে গেলাম যে আসলে যে এখানে যে বিষয়টা, যে কোশ্চেন যেটা ছিল, যে কোশ্চেনটা কি, কোশ্চেন হচ্ছে এটা দেখেন, ওয়াই গ্যারিয়াব স্কিল ইজ অফ ইন্টারেস্ট টু সায়েন্স, কেন সায়েন্সের কাছে এটা কি করা হলো, মানে আপনার এটা খুব বেশি ইন্টারেস্টিংয়ের বিষয়, এটা আলোচনা করা হলো। তো কেন আলোচনা করা হলো? যে মানুষজন আসলে জানতে চাচ্ছেন যে কিভাবে তারা একসাথে এতগুলো গেম খেলে এবং কেমনে খেলে, প্রসেস কি, এই সমস্ত জিনিসগুলো, এই যে ইন্টারেস্টিংয়ের যে বিষয়টা সেটা কিন্তু বি নাম্বারে আলোচনা করা হয়েছে। আমি যদি আরেকটু বলি যে এখানে রিসার্চার ওনারা চাইছেন এবারে ওনারা রিসার্চ করলেন, হ্যাঁ, মেমোরির যে বিষয়টা, তার অনেকগুলো বিষয় তারা অনেক টেস্ট করলেন। তো এইটা এখানে দেওয়া আছে, আমাদের বি নাম্বারেই দেওয়া আছে। ওকে, এরপরে আমরা যদি দেখি 31 নম্বর, আচ্ছা দেখা যাক 31 নম্বর দেখা, অ্যান আউটলাইন অফ গ্যারিয়াবস প্রপার্টিস, গ্যারিয়াবসের প্রপার্টির ব্যাপারে যে বর্ণনা সেটা কোথায় দেওয়া আছে। তো আপনি যদি প্রপার্টিস মানে কি, তার যে সক্ষমতা, তার যে বিভিন্ন বিষয়, সেটা কোথায় দেওয়া আছে। তো সেটা যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে, আমরা তো এইচ পর্যন্ত পড়ে ফেলেছি, এফ পর্যন্ত পড়ে ফেলেছি। ওকে, আচ্ছা এখান থেকে পড়া হয়নি, লোক হাউ, এই যে দেখেন, বাট নেক্সট গেম, এরপর তার স্ক্যান দেওয়া হলো, ব্রেন স্ক্যান দেওয়া হলো। তো শেষ মানে অবস্থায় তার ব্রেনের দিকে, মানে ব্রেনের উপর কি করা হলো, একটা এক্সপেরিমেন্ট চালানো হলো। তো রিসম্যান, উনি রিসার্চার, লুকড এট হাউ ওয়েল কানেক্টেড দ্য ভেরিয়াস রিজনস অফ দ্য চেস প্লেয়ার্স ব্রেন ওয়্যার। তো তিনি ভালো করে লক্ষ্য করলেন যে চেস প্লেয়ারদের ব্রেনের প্রত্যেকটা অংশ কীভাবে একটার সাথে একটা ওয়েল কানেক্টেড, এটা তিনি মানে ভালোভাবে লক্ষ্য করলেন। দো দ্য রেজাল্টস আর টেন্টেটিভ অ্যান্ড অ্যাজ ইয়েট আনপাবলিশড, এটা এখনও পাবলিশ হয় নাই। দ্য স্ক্যানস ফাউন্ড মাচ গ্রেটার দ্যান অ্যাভারেজ কমিউনিকেশনস বেটার বিটুইন পার্টস অফ গ্যারিভিয়াস ব্রেন দ্যাট মেক আপ হোয়াট ইজ কল্ড দ্য ফ্রন্টোপ্যারিয়েটাল কন্ট্রোল নেটওয়ার্ক। এই ফ্রন্টোপ্যারিয়েটাল কন্ট্রোল নেটওয়ার্ক যেটা বলা হয়, এটা দেখেছেন যে ব্রেনের ক্ষেত্রে যে স্বাভাবিক মানুষের যে একটা অবস্থা, এটা থেকে এই জায়গায় গ্যারিয়াব ভিন্ন। তাহলে এইটাই হইতে পারে তার এই যে এত মারাত্মক আকারের এত বড় দাবাড়ু হওয়ার হয়তো পিছনে একটা কারণ, এটা হতে পারে। ওকে, তাহলে এটা একটু দাগ দিয়ে রেখে, এটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন। এরপরে দেখা যায় 63 জন মানুষের ব্রেনকে কি করে, চেস প্লেয়ারের ব্রেন স্ক্যান করা হয়েছে, অনলি 1 or 2 স্কোর্ড মোর হাইলি অন দ্য মেজার, মানে স্বাভাবিকের তুলনায় 2-1 জনেরই দেখা গেছে বেশি আছে। ইউ ইউজ দিস নেটওয়ার্ক ইজ অলমোস্ট এনি কমপ্লেক্স টাস্ক, আপনি এই পদ্ধতিতে যে কোনো কমপ্লেক্স টাস্কের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন। ইট হেল্পস ইউ টু অ্যালোকেট অ্যাটেনশন, এটা আপনাকে আপনার অ্যাটেনশনের ব্যাপারে আপনাকে হেল্প করবে, মানে অ্যাটেনশনটাকে যে আপনি ছড়াবেন, অ্যাটেনশনটা দিবেন বিভিন্ন দিকে, সেটা কিপ রুলস ইন মাইন্ড, মাইন্ডের যে রুলগুলো সেটা মনে রাখার ক্ষেত্রে, অ্যান্ড ওয়ার্ক আউট ওয়েদার ইউ শুড বি রেসপন্ডিং অর নট, এবং আপনি রেসপন্ড করছেন না করেন নাই সেটার ব্যাপারেও আপনি একটা ধারণা রাখতে পারবেন। তার মানে আমরা পাই নাই এটা যে তার প্রপার্টিসগুলো কি। ইট ওয়াজ নট দ্য অনলি হিন্ট অফ সামথিং স্পেশাল ইন গ্যারিয়াব ব্রেন, তো বলছে এটা আসলে স্পেশাল তেমন কিছু না গ্যারিয়াবের ব্যাপারে।
গেরিয়েভের ব্রেনের ব্যাপারে। দ্য স্ক্যান অলসো সাজেস্ট দ্যাট গেরিয়েভস ভিজুয়াল নেটওয়ার্ক ইজ মোর হাইলি কানেক্টেড টু আদার ব্রেনস পার্ট দ্যান ইউজুয়াল। এই যে একটা ব্যাপার বলতেছে যে স্ক্যানে দেখা গেল যে কি তার যে ভিজুয়াল পাওয়ার যেটা আছে সেটা ব্রেনের সাথে যে কানেক্টেড, এটা খুব বেশি মারাত্মক আকারে রয়েছে। ইনিশিয়াল রেজাল্ট সাজেস্ট দ্যাট দ্য এরিয়াস অফ দ্য ব্রেন দ্যাট প্রসেস ভিজুয়াল ইমেজেস সাচ এস চেসবোর্ড, এবং ইনিশিয়াল রেজাল্টে দেখা গেছে যে কি ব্রেনের সাথে যে ভিজুয়ালের যে সম্পর্ক সেখানে ইমেজ যেমন চেসবোর্ডের ইমেজ, তারপরে মে হ্যাভ স্ট্রঙ্গার লিঙ্ক টু আদার ব্রেন রিজন। তো এই ভিজুয়াল এটার সাথে ব্রেনের অন্যান্য পার্টের চেয়েও তার চেসবোর্ড বা দাবার বোর্ডের সাথে তার কানেকশন বেশি। অ্যান্ড সো বি মোর পাওয়ারফুল দেন নর্মাল, এবং এটা নর্মালের চেয়ে অনেক বেশি। তাহলে উনি বুঝতে পারেন, উনি বুঝে যান, না দেখলেও উনি বুঝে যান। ওয়াইল দ্য অ্যানালিসিস আর নট ফাইনালাইজড ইয়েট, এখনও এই যে অ্যানালিসিসটা এটা কিন্তু সম্পূর্ণভাবে বা ওইভাবে সত্যায়িত হয় নাই বা ফাইনালাইজড হয় নাই। দে মে হোল্ড দ্য ফার্স্ট ক্লোজ টু দ্য গ্রেভির এক্সট্রাঅর্ডিনারি অ্যাবিলিটি। এই এক্সট্রাঅর্ডিনারি অ্যাবিলিটির ব্যাপারে এটা একটা ধারণা দেয় যে ভিজুয়াল পাওয়ার ব্রেনের সাথে তার এটা বেশি। ফর দ্য ওয়ার্ল্ড রেকর্ড অ্যাটেম্পট গেরিয়েভ হোপস টু প্লে 47 ব্লাইন্ডফুল গেমস অ্যাট ওয়ান্স। এই যে দেখেন ওয়ার্ল্ড রেকর্ড এর যে অ্যাটেম্পট বা চেষ্টা তার, সেটা হচ্ছে গেরিয়েভ হোপ, তিনি আশা করেন যে তিনি চোখ বাঁধা অবস্থায় 47টা দাবার চেসের বোর্ডে তিনি খেলতে পারবেন একসাথে 16 ঘন্টায়, এবং হি উইল লিড টু উইন 80% টু ক্লেম দ্য টাইটেল। এবং তার 80% কি রয়েছে তার এখানে মোটামুটি তার দাবি রয়েছে যে তিনি এটা উইন করতে পারবেন। আই ডোন্ট ওয়ারি টু মাচ অ্যাবাউট উইনিং পার্সেন্টেজেস, আমি উইনিংয়ের ব্যাপারে ভাবছি না, দ্যাটস নেভার বিন অ্যান ইস্যু ফর মি, এটা আমার জন্য আসলে কোনো ব্যাপারই না। তিনি বললেন দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ ব্লাইন্ডফোল্ড চেস ফর মি ইজ দ্যাট আই হ্যাভ ফাউন্ড দ্য ওয়ান থিং দ্যাট আই ক্যান ফুললি ডেডিকেটেড মাইসেলফ টু। তিনি মনে করেন যে এই যে চোখ বন্ধ করে চেস খেলা, এটাই আমার কাছে একমাত্র বিষয় যেখানে আমি নিজেকে উৎসর্গ করতে পারি। আই মিস হ্যাভিং অ্যান অবসেশন, তো তিনি এটাকে মিস করছেন। তো এটাই হচ্ছে তার প্রপার্টিস মানে কি তার এক্সট্রাঅর্ডিনারি বা তার বৈশিষ্ট্য আলাদা, যে তিনি এরকম মন মানসিকতা পোষণ করে বা তার এই জিনিসটা হচ্ছে মানে তার মূল ভিত্তি। তাহলে এটা হচ্ছে তার প্রপার্টি। অতএব আমরা এখানে আনসারে করব 31-এর আনসারে করব আমরা এইচ নাম্বারটা। এবারে দেখেন এ রিজন ওয়াই দ্য লাস্ট পার্ট অফ দ্য গেম মে বি ডিফিকাল্ট। এখানে একটা বলা হয়েছে যে গেমের শেষ পর্যায়ে আপনার এটা কষ্টকর হয়ে যায়। তো এটা কোথায় আছে, এটা আমরা অলরেডি পড়ে ফেলেছি। এটা যদি আপনি দেখেন তাহলে এটা আপনি পেয়ে যাবেন, কোথায় পেয়ে যাবেন, এইখানে আপনি পেয়ে যেতে পারেন। এখানে আরেকটা কথা আছে, কোশ্চেনের ধরনের মধ্যে বলা আছে যে আপনি একটা মানে প্যারাকে একের অধিক ব্যবহার করতে পারেন। ইউ মে ইউজ এনি লেটার মোর দ্যান ওয়ান্স, মানে আপনি একবারের চেয়েও বেশি কোনো একটা লেটারকে ইউজ করতে পারবেন। তার মানে আপনি যদি এখানে যদি লক্ষ্য করেন তাহলে আপনি দেখবেন যে কোথায় আসলে বলা আছে, এই যে এই দিক দিয়ে বলা আছে, এই যে দেখেন নট অনলি মাস্ট পজিশন মেমোরাইজ দে মাস্ট বি এবারে দেখেন এন্ড দ্য রিএবিলিটি अगेन এন্ড রিকল। এই যে দেখেন ফার্স্ট মুভস ক্যান বি টাফ টু রিমেম্বার বিকজ দে আর ফেয়ারলি আনইন্টারেস্টিং। প্রথম দিকে খেলাটা অত ইন্টারেস্টিং থাকে না, এই জন্য এটা টাফ মনে হয়। বাট দ্য এন্ডস অফ দ্য গেমস আর ট্যাক্সিং টু অ্যান এক্সস্টন সেটস ইন, এবং এই শেষের পর্যায়ে এটা অনেক বেশি এক্সস্টন মানে হচ্ছে অনেক বেশি আপনি টায়ার্ড হয়ে যাবেন এরকম। ওয়ান গেরিভ ইজ টায়ার্ড, এই যে দেখেন যখন সে টায়ার্ড হয়ে যায় হিজ রিকালেক্ট ক্যান গেট পেচি, তার মাথার মধ্যে ওই জিনিসটা আনতে অনেক সময় কষ্ট হয়। হি সামটাইমস মেক্স মুভস বেসড অন অনলি এ ফ্র্যাগমেন্টেড মেমোরি অন পিসেস পজিশন। তাহলে এই কথাটা বলা আছে, তাহলে এখানে আমরা দিব ই। ওকে, তাহলে ই দেওয়া দরকার, এখানে ই দিতে হবে, কারণ এখানে স্পষ্ট আমি দেখিয়ে দিয়েছি যে কোথায় আছে না আছে। এবার 36 থেকে আপনি 33 থেকে 36 নাম্বার আনসার করবেন। আমরা অলরেডি আল্লাহর মতো পুরো প্যাসেজটা পড়ে ফেলেছি কোশ্চেন আনসারিংয়ের মধ্য দিয়ে 33 থেকে 36। যদি স্টেটমেন্টটা যে স্টেটমেন্টে দেওয়া আছে এটা যদি প্যাসেজ অনুযায়ী ঠিক থাকে তাহলে ট্রু, যদি প্যাসেজে যে ইনফরমেশন দেওয়া আছে তার এগেনস্টে যায় বা তার ভিন্ন হয় তাহলে এটা ফলস, আর যদি প্যাসেজে জানা থাকে তাহলে এটা নট গিভেন। তাহলে দেখেন ইন দ্য ফোর্থ কামিং গেমস, আসন্ন গেমে অল দ্য পার্টিসিপেন্ট উইল বি ব্লাইন্ড ফোল্ডেড। সব পার্টিসিপেন্টরা কি করবেন, সব পার্টিসিপেন্টরা থাকবেন কানা বলতে মানে চোখ বন্ধ থাকবে আর কি। এবার দেখেন এখানে নেক্সট মান্থ এ চেস প্লেয়ার নেমড তিমুর গেরিয়েভ উইল টেক অন
50 অপোনেন্ট অ্যাট ওয়ান্স, আগামী মাসে 50 জন অপোনেন্টের সাথে তিনি একসাথে খেলবেন, তার নাম হচ্ছে তিমুর গেরিয়েভ। বাট দিস ইজ নট দ্য হার্ড পার্ট, কিন্তু এটা আসলে জটিল বিষয় নেই, বা এটা আসলে যে অদ্ভুত হওয়ার বা আশ্চর্য হওয়ার কিছু না। While his challengers will play the games as normal, Geriev himself will be blindfolded. এই যে দেখেন, তিনি তার যে অপোনেন্ট আছে তারা খেলবে নর্মাল ওয়েতে, মানে চোখ খোলা, আর তার চোখ থাকবে বন্ধ। তাহলে উত্তর পাইছে, আনসার এইখানেই দেওয়া। তাহলে এইটা হচ্ছে তার, এই যে দেখেন, তাহলে কি হবে, ইন দ্য ফোর্থ কামিং অল দ্য পার্টিসিপেন্টস উইল বি ব্লাইন্ডফোল্ডেড, না এটা মিথ্যা, এটা ওখানে দেওয়া আছে সবাই থাকবেন নর্মাল আর উনি থাকবেন ব্লাইন্ডফোল্ডেড। তাহলে আপনি দিবেন এইটা, বুঝে আসছে? ওকে, ফলস। এরপরে গেরিয়েভ হ্যাজ ওন কম্পিটিশন ইন বেস জাম্পিং, গেরিয়েভ বেস জাম্পিংয়ে কি করেছেন, তিনি উইন করেছেন, বেস জাম্পিংয়ে উইন করেছেন। তো বেস জাম্পিংয়ের কথা বলা আছে, কিন্তু উনি এখানে উইন করেছেন কিনা, কম্পিটিশনে ওন করেছেন কিনা, জিতেছেন কিনা, সেই কথাটা কি বলা আছে কিনা দেখব। তো তাহলে ফ্যাসেজে চলে যাই, আমরা ফ্যাসেজে আসি। এবার দেখেন, ইভেন দ্য ওয়ার্ল্ড রেকর্ড স্ট্যান্ডার্ড ইট ইজ হাই ফর হিউম্যান পারফরমেন্স, এর মানে একেবারে আউটস্ট্যান্ডিং একটা বিষয়, এতটুকু পর্যন্ত কেউ করতে পারেন এখন পর্যন্ত। আর উনি অলরেডি ব্লাইন্ডফোল্ড চেসের মধ্যে উনি খ্যাতি অর্জন করেছেন। তো এই যে দেখেন, হি হ্যাজ এ ফন্ডনেস ফর ব্রাইট কালার্স অ্যান্ড ইউজুয়াল হেয়ার স্টাইল, তারপরে আনইউজুয়াল হেয়ার স্টাইল, অ্যান্ড হি গেটস হিজ কিক্স ফ্রম দ্য অ্যাডভেঞ্চার স্পোর্টস অফ বেস জাম্পিং। তিনি তার এই যে অ্যাডভেঞ্চার, অর্থাৎ তিনি এটা শুরু করেছেন, কিক্স মানে কি, কিক্স ফ্রম মানে শুরু করেছেন, তার এই যাত্রাটা শুরু করেছেন স্পোর্ট, অ্যাডভেঞ্চার স্পোর্ট বেস জাম্পিংয়ের মধ্য দিয়ে। হি হ্যাজ অলরেডি প্রুভড হিমসেলফ এ স্ট্রং চেস প্লেয়ার টু, তিনি ইতিমধ্যে তাকে মারাত্মক একজন দাবাড়ু হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। এবং এটা তার মানে এখানে এরপরে ইন এ 10 আওয়ার চেস ম্যারাথন 2033, অর্থাৎ এখানে আর বলা হয়নি যে বেস জাম্পিংয়ের ব্যাপারে তিনি কি চ্যাম্পিয়ন হয়েছেন না হন নাই, এই সমস্ত বিষয়। এই যে দেখেন, যে গেরিয়েভ হ্যাজ ওন চ্যাম্পিয়ন কম্পিটিশন ইন বেস জাম্পিং, বেস জাম্পিংয়ের মধ্যে কম্পিটিশন তিনি জিতেছেন না জিতেন নাই, এই ধরনের কথা বলা নাই, অতএব এই জন্য নট গিভেন। আপনি এখানে লিখতে হবে নট, বড় করে দিই, নট গিভেন। ওকে, নট গিভেন, এটা দেওয়া নাই। UCL, University of California কি is the first university to carry out research into blindfold chess player। এখন এই যে ব্লাইন্ডফোল্ড চেস প্লেয়ারের ব্যাপারে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার যে রিসার্চ, এটা হচ্ছে সর্বপ্রথম রিসার্চ। এখন এখানে আসেন, এটা সর্বপ্রথম রিসার্চ না কি রিসার্চ না এটা দেখেন, ক্যালিফোর্নিয়ার UCL কোথায়, এই যে এখানে দেখেন। বাট গেরিয়াস প্রাভেস হ্যাজ ইন্টারেস্ট, মানে এখানে তার এই অসাধারণ জিনিসটা অনেক সেক্টরের মানুষদেরকে হতভম্ব করেছে, সবাই জানতে চাচ্ছেন যে সে কীভাবে এই জিনিসগুলো করে। এমনকি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার যে ইয়ারা ছিল তারাও খুবই অবাক হয়ে গেল এবং তারা তার ব্রেন পরীক্ষা করার জন্য তাকে ডাকলো। এই যে এখানে এতটুকু বলা আছে। এবার প্রথম রেজাল্টটা পাবলিশ করলো। তো অ্যাবিলিটি টু প্লে গেম অফ চেস উইথ ইউর আইস ক্লোজ ইজ নট এ ফার রিচ ফর মোস্ট অ্যাকমপ্লিশ প্লেয়ার, এটা বড় কিছু না, মারাত্মক বড় বড় চেস প্লেয়ারদের জন্য। জেসি রিসম্যান বললেন এই কথাটা, তিনি একটা ল্যাব চালান, মেমোরি ল্যাব চালান। বাট দ্য টাইম দ্যাট ইজ সো রিমার্কেবল অর সে, এই যে দেখেন, কিন্তু যে জিনিসটা মারাত্মক সেটা হচ্ছে তিমুর অ্যান্ড এ ফিউ আদার ইন্ডিভিজুয়াল ইজ দ্য নাম্বার অফ গেমস দে ক্যান কিপ অ্যাক্টিভ অ্যাট ওয়ান্স, একসাথে এতগুলো গেম কীভাবে খেলে, এটা হচ্ছে মারাত্মক বিষয়। ওকে, তাহলে এখানে একটা জিনিস ইনফরমেশন বলা আছে, টু মি ইট ইজ সিম্পলি অ্যাস্টোনিশিং, এটা আমার কাছে বড় মারাত্মক ভয়ঙ্কর বিষয়। তো এখন কথা হচ্ছে এই যে এখানে তো বলা নাই যে UCL এ সর্বপ্রথম আপনার কি করেছে পৃথিবীতে, অর্থাৎ টেস্ট করেছে, হ্যাঁ টেস্ট করেছে, এই কথাটা বলা নাই, বলা আছে এই কথাটা বলা নাই। তাহলে এখানে দেখি UCL ইজ দ্য ফার্স্ট ইউনিভার্সিটি টু ক্যারি আউট দ্য রিসার্চ ইনটু ব্লাইন্ডফোল্ড চেস প্লেয়ার, এই কথাটা বলা নাই, যে তারাই সর্বপ্রথম রিসার্চ করেছে, এই কথাটা বলা নাই, অতএব নট গিভেন। 36 দেখেন, গুড চেস প্লেয়ার্স আর লাইকলি টু বি এবল টু প্লে ব্লাইন্ডফোল্ড চেস, অর্থাৎ গুড চেস প্লেয়ার যারা ভালো চেস খেলতে পারে, আর লাইকলি টু বি এবল টু প্লে ব্লাইন্ডফোল্ড চেস, তারা ব্লাইন্ডফোল্ড চেস খেলতেই পারে, স্বাভাবিক, এটা একটা বিষয়। তাহলে এটা একটু আগে আমরা প্রুভ করেছি যে এটা তারা গুড চেস প্লেয়ার যারা আছে তারা এটা খেলতেই পারে। এই যে এখানে
হ্যাঁ, এখানে তো বলাই আছে যে এই যে এখানে দেখেন ই নাম্বার, অ্যাকমপ্লিশ প্লেয়ার ক্যান ডেভেলপ দ্য স্কিলস অফ প্লেয়িং ব্লাইন্ডফোল্ড ইভেন উইদাউট রিয়েলাইজিং ইট। এটা তারা খেলতেই পারে। নেচার অফ দ্য গেম ইজ রান থ্রু পসিবল মুভস ইন মাইন্ড। এখানে আপনার মাইন্ডের খেলা এটা, টু সে হাউ প্লে আউট, এটা কীভাবে, এবং তারা রেগুলার খেলতে খেলতে এটা আসলে জানি যায় তারা। তাহলে এখানে এই জিনিসটা ডিটেলস বলা আছে, অতএব টেনশন না, অতএব এটা হচ্ছে ট্রু। ওকে, এবার দেখেন তাহলে এখানে ট্রু, এটা হয়ে গেল ট্রু। এবার হাউ দ্য রিসার্চ ওয়াজ ক্যারিড আউট। এবার আপনি 37 থেকে 40 কোশ্চেন আনসার দিবেন, কীভাবে রিসার্চটা ক্যারিড আউট হলো, কীভাবে রিসার্চটা তারা করলো। দ্য রিসার্চ স্টার্ট বাই টেস্টিং গ্যারি এপস ড্যাশ অ্যাপ বাইচে আছে, দেখেন দ্য সায়েন্টিস্ট ফার্স্ট হ্যাড গ্যারি এপস পারফর্ম সাম স্ট্যান্ডার্ড মেমোরি টেস্ট। তাহলে দেখেন দ্য সায়েন্টিস্ট, বিজ্ঞানীরা ফার্স্ট সর্বপ্রথম হ্যাড গেরিয়েভ পারফর্ম, অর্থাৎ গেরিয়েভের উপর পারফর্ম করলো তারা সায়েন্টিস্টরা সাম স্ট্যান্ডার্ড মেমোরি টেস্ট, কিসের মধ্য দিয়ে, কিছু স্ট্যান্ডার্ড মেমোরি টেস্টের মধ্য দিয়ে। দিস অ্যাসেসড হিজ অ্যাবিলিটি টু হোল্ড নাম্বার, এটার মধ্য দিয়ে তারা পরীক্ষা করলো যে কতগুলো পিকচার, কতগুলো নাম্বার এবং ওয়ার্ড একসাথে মনে রাখতে পারে, মাইন্ডে রাখতে পারে, ধারণ করতে পারে, সেটা তারা পরীক্ষা করলো। ওয়ান ক্লাসিক্যাল টেস্ট মেজার হাউ মেনি নাম্বারস এ পারসন ক্যান রিপিট। তো নর্মাল একজন মানুষ সাধারণত সামনের দিকে এবং পিছনের দিকে শোনার পরপরই নাম্বার মনে রাখতে পারে 60টা পর্যন্ত, মোস্ট পিপল অ্যাবাউট 7। তো এখানে বলছে যে গ্যারিয়েভে এই ক্ষেত্রে কিন্তু সে যে খুব আউটস্ট্যান্ডিং বিষয়টা এমন না। তাহলে এখানে কি, এখানে যে এখানে এটা মেমোরি টেস্ট, এই মেমোরি শব্দ এটা আর কিচ্ছু না। এই যে দেখেন আমি দেখাই দিই, প্রথমে কি টেস্ট হয়েছে, দ্য রিসার্চার স্টার্টেড বাই টেস্টিং গ্যারিয়েভস মেমোরি, তারা তার মেমোরি দিয়েই সর্বপ্রথম পরীক্ষা শুরু করছে। ওকে, 37 গেল। ফর এক্সাম্পল হি ওয়াজ রিকোয়ার্ড টু রিকল এ স্ট্রিং অফ ড্যাশ ইন অর্ডার অ্যান্ড অলসো ইন রিভার্স অর্ডার। ইন অর্ডার অ্যান্ড অলসো ইন রিভার্স অর্ডার মানে কি, অর্ডার অনুযায়ী বা 1 2 3 4 5 6, আবার 6 5 4 3 2 1 এরকম। তাহলে এটাকে বলে রিভার্স অর্ডার। একটা হচ্ছে অর্ডার মানে ইয়ে অনুযায়ী, আপনার সিস্টেম অনুযায়ী যে সেটা, আবার হচ্ছে উল্টাটা। তাহলে সোজা এবং উল্টা নাম্বার যে বিষয় সেটা। এবার দেখেন এখানে ওয়ান ক্লাসিক্যাল টেস্ট মেজার হাউ মেনি নাম্বারস, এই যে দেখেন পারসন ক্যান রিপিট বোথ ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড। তো ওয়ান ক্লাসিক্যাল টেস্ট এর মধ্য দিয়ে তারা পরীক্ষা করলো যে একজন, হাউ মেনি নাম্বারস এ পারসন ক্যান রিপিট, কতগুলো নাম্বার একজন মানুষ রিপিট করতে পারে, বোথ ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড, সামনের দিকে পিছনের দিকে, সুন আফটার হিয়ারিং দেম, এগুলো শোনার পরপর। তাহলে এখানে কি হবে, এখানে আনসার হবে আপনার নাম্বার। ওকে, আপনি ভাষা বুঝতে হবে, ল্যাঙ্গুয়েজ না বুঝলে হুদাই হ্যান ত্যান। এখানে আর্টিকেল এসেছে, এখানে নাউন হবে, তো কোন নাউন হবে আপনি বলেন আমারে, এখানে কোন নাউন হবে? হ্যাঁ, কোন নাউন হবে? এখানে নাউনের শেষ আছে, ভার্বের শেষ আছে, ফ্রেজের শেষ আছে, শেষ নেই। ল্যাঙ্গুয়েজ না বললে কিছু হবে না। তাহলে ট্রিক্স লাগবে, কিন্তু বাট কথা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ বুঝতে হবে। হি ওয়াজ রিকোয়ার্ড টু কল এ স্ট্রিং অফ, স্ট্রিং মানে কি, এক গুচ্ছ। হ্যাঁ, রিকল মানে স্মরণ করতে হবে। হি ওয়াজ রিকোয়ার্ড, তার স্মরণ করতে হবে এক গুচ্ছ নাম্বারস ইন অর্ডার অ্যান্ড অলসো ইন রিভার্স অর্ডার, মানে সিস্টেমেটিকলি এবং উল্টা দুইভাবে তার নাম্বার। তাহলে এখানে 38 নম্বর নাম্বার শব্দটা। অলদো হিজ পারফরমেন্স ওয়াজ নর্মাল, যদিও বা তার পারফরমেন্স ছিল নর্মাল, স্ক্যান শোড অ্যান আনইউজুয়াল অ্যামাউন্ট অফ ড্যাশ উইদিন দ্য এরিয়াস অফ গ্যারিভিয়াস ব্রেন। যদিও বা স্ক্যান শোড অ্যান আনইউজুয়াল অ্যামাউন্ট অফ, স্ক্যানের মধ্যে দেখা গেল যে কি তার পারফরমেন্স নর্মাল ছিল, কিন্তু স্ক্যানের মধ্যে দেখা গেল যে কি আনইউজুয়াল অ্যামাউন্ট অফ ড্যাশ উইদিন দ্য এরিয়াস অফ গ্যারিয়াভস ব্রেন, গ্যারিয়াবের ব্রেনের ভিতরে আনইউজুয়াল পরিমাণ মানে অস্বাভাবিক পরিমাণ কি দেখা গেল, পরিমাণ ড্যাশ দেখা গেল, দ্যাট আর কনসার্ন উইথ ডিরেক্ট অ্যাটেনশন, যেটা ডিরেক্ট অ্যাটেনশনের সাথে সম্পর্কিত। তাহলে কি দেখা গেল, তার ব্রেনের ভিতরে এরকম অস্বাভাবিক কি দেখা গেল। তো এখানে যদি দেখেন, এখানে দেখেন যে হি ডিডন্ট ফাইন্ড এনিথিং আদার দ্যান প্লেয়িং চেস দেন এত, এরপরে বাট নেক্সট এখানে বলছে যে তার চেস খেলা ছাড়া আর বাকি সব কিছু নর্মাল মানুষের মতন। বাট নেক্সট কেম টু দ্য ব্রেন স্ক্যান, এখন যখন ব্রেন স্ক্যানের কথা আসলো সেখানে দেখা গেল with Geriyevs lying down in the machine, Reshmi looked at how well connected the various regions of the chess player's brain were. তিনি দেখলেন যে অন্যান্য মানে প্লেয়ারদের যেরকম কনস্ট্রাকশন সেটা একেবারে সেম।
দো দ্য রেজাল্ট আর টেন্টেটিভ অ্যান্ড ইয়েট পাবলিশড। এরপরে দ্য স্ক্যান ফাউন্ড, দেখেন যে জায়গাটায় সে ভিন্ন সেটা হচ্ছে দ্য স্ক্যান ফাউন্ড মাচ গ্রেটার দ্যান অ্যাভারেজ কমিউনিকেশন বিটুইন parts of Gergiev brain that make up what is called the frontoparietal control network। বুঝছেন, এই জায়গাটা হচ্ছে সে ভিন্ন। এই যে এই জায়গাটা স্ক্যানের মধ্যে দেখা গেল যে কি মাচ গ্রেটার দেন অ্যাভারেজ কমিউনিকেশন, অর্থাৎ অ্যাভারেজ কমিউনিকেশনের চেয়ে বেশি পরিমাণ দেখা গেল গেরিয়াবের ব্রেনের পার্টের মধ্যে যেটা মেক আপ করেছে তার প্রোটোফ্রন্টিয়াল কন্ট্রোল নেটওয়ার্ক, তার মধ্যে এই প্রোটোফ্রন্টিয়াল কন্ট্রোল নেটওয়ার্ক যেটা সেটা হচ্ছে তার সবচেয়ে বেশি। তাহলে এইখানে আপনি আনসার দিতে হবে সে কোন জায়গায় আউটস্ট্যান্ডিং, দ্য আনইউজুয়াল অ্যামাউন্ট অফ প্রোটোফ্রন্টিয়াল, এইটা উইদিন দ্য এরিয়াস অফ গেরিয়েভস ব্রেন, গেরিয়েভের ব্রেনের ভিতরে এই জিনিসটা হচ্ছে বেশি, দ্যাট আর কানেক্টেড উইথ ডিরেক্ট অ্যাটেনশন। ইন অ্যাটেনশন দ্য স্ক্যানস raise the possibility of unusual strength in the parts of his brain that deal with dash input। তো বলতেছে কি ইন এডিশন, মানে আরো যদি আমরা আরো কিছু যোগ করি তাহলে আমরা দেখব দ্য স্ক্যান রেজ দ্য পসিবিলিটি অফ আনইউজুয়াল স্ট্রেংথ, অর্থাৎ এই স্ক্যানের মধ্যে আনইউজুয়াল পসিবিলিটি স্ট্রেংথের যে মানে অস্বাভাবিক যে ব্যাপার সেটাও কিন্তু উঠে এসেছে। ইন দ্য পার্টস অফ হিজ ব্রেন, তার ব্রেনের পার্টের মধ্যে বিভিন্ন অংশের মধ্যে দ্যাট ডিল উইথ ড্যাশ ইনপুট, যেটা তার ড্যাশ ইনপুটের সাথে কি সম্পৃক্ত বা কাজ করে। তাহলে এখানে দেখেন এই যে এখানে বলছে 63 জন মানুষের তার মানে প্রেস প্লেয়ারদের ব্রেন কি করা হলো, এইখানে চেক করা হলো বা স্ক্যান করা হলো, মানে 2-1 জনে দেখা গেলো যে স্বাভাবিকের চেয়ে বেশি। ইউ ইউজ দিস নেটওয়ার্ক ইন অলমোস্ট কমপ্লেক্স টাস্ক, মোটামুটি আপনি অনেক কমপ্লেক্স ক্ষেত্রে এই জিনিসগুলো আপনি ব্যবহার করতে পারবেন। টু যেমন অ্যাটেনশন অ্যালোকেট করার ক্ষেত্রে, এরপরে আপনার রুলগুলো মাথায় রাখার ক্ষেত্রে, এবং একসাথে আপনার মানে মাথাটা কি মানে যে কাজটা করতে চাচ্ছে সেটার প্রতি রেসপন্ড করছে না এই জিনিসগুলো আপনি করতে পারবেন। ইট ওয়াজ নট দ্য অনলি হিন্ট অফ সামথিং স্পেশাল ইন গেরিয়েভস ব্রেন। তো বলতেছে কি দেখেন, ইট ওয়াজ নট দ্য অনলি হিন্ট অফ সামথিং স্পেশাল ইন গেরিয়েভস ব্রেন, এটা মাত্র গেরিয়েভের ব্রেনের ব্যাপারে যে অর্থাৎ স্পেশালিটি শুধুমাত্র সেটাকেই কি দিচ্ছে না, সেটাকে হিন্ট দিচ্ছে না। দ্য স্ক্যান অলসো সাজেস্ট দ্যাট গেরিয়েভস ভিজুয়াল নেটওয়ার্ক is more highly connected to other brains part than usual। তার মানে এখানে তার কোন জিনিসটা অন্যদের চেয়ে আলাদা। দ্য স্ক্যানস অলসো সাজেস্ট দ্যাট গেরিয়েভস ভিজুয়াল নেটওয়ার্ক, গেরিয়েভের ভিজুয়াল নেটওয়ার্ক যেটা সেটা ইজ মোর হাইলি কানেক্টেড, সবচেয়ে বেশি সম্পৃক্ত, ভালোভাবে সম্পৃক্ত টু আদার ব্রেন পার্টস, অন্যান্য ব্রেনের পার্টের সাথে দেন ইউজুয়ালের চেয়ে। তার মানে ভিজুয়াল নেটওয়ার্কের যে বিষয়টা সেটা হচ্ছে তার সবচেয়ে বেশি ওয়েল কানেক্টেড। তাহলে এখানে কি হবে দেখেন, দ্য স্ক্যান রেজ দ্য পসিবিলিটি অফ আনইউজুয়াল স্ট্রেংথ ইন দ্য পার্টস অফ হিজ ব্রেন দ্যাট ডিলস উইথ ভিজুয়াল ইনপুট, ভিজুয়াল ইনপুটের সাথে, তাহলে এখানে আনসার হবে ভিজুয়াল। তাহলে আল্লাহর রহমতে আমরা এটা করে ফেলেছি রিলেটিভলি শর্ট টাইমে, বাকি অন্যগুলো করতে প্রায় আমার 50 মিনিটের মতো সময় লেগেছে। তো এটা কিন্তু রিলেটিভলি শর্ট টাইমে আল্লাহর রহমতে করে ফেলতে পেরেছি। তো এখানে প্রায় 38 মিনিটের মতো 38-39 মিনিটের মতো সময় লেগেছে। তো এটা আসলে সহজ তুলনামূলক অন্য প্যাসেজগুলোর তুলনায়, এটা কিন্তু আল্লাহর রহমতে তুলনামূলক সহজ। তো ইনশাল্লাহ বাকি ভিডিওগুলো আমি দিব। আজকে কিন্তু 2টা ভিডিও আপলোড করতেছি, কারণ আমি শনিবারের দিন ভিডিও আপলোড করতে পারিনি, মিস করেছি। তো আমি বলেছি যে আমি প্রতিদিন ইনশাল্লাহ একটা ভিডিও আপলোড করব। তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন, সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর একটা কথা হচ্ছে ল্যাঙ্গুয়েজের উপর ফোকাস করবেন, প্রথম ভালো করে ল্যাঙ্গুয়েজটা শিখবেন, এরপরে আপনি টেকনিকের দিকে যাবেন, টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করবেন, আপনি নিজে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স করতে পারেন। তবে ভালো করে পড়লে ভালো একটা রেজাল্ট আসবে ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।